জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। জুলাই আগস্টে গণহত্যার 2 অভিযোগে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আমলা সহ 16 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের আদালত এই আদেশ দেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও কেন তা দেওয়া সম্ভব হয়নি ট্রাইব্যুনাল জানতে চাইলে প্রসিকিউটররা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন সমন্বয় করতে কিছু সময় প্রয়োজন। এ সময় প্রসিকিউটর আরও বলেন, যদিও 2 মাসের সময় প্রার্থনা করা হয়েছে, তবে তার আগেই দুটো অভিযোগেরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। আদালত 2 মাসের সময় আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারলে নিজেদের সফল মনে করবে অন্তর্বর্তী সরকার। সকালে প্রেস ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি আরও বলেন, বাবার পথ অনুসরণ করে দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা। সেই সঙ্গে প্রশাসনকে কুক্ষিগত করে গড়ে তুলেছিল বাকশাল। সুন্দর বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা এখনও তাড়িয়ে বেড়ায় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সংস্কার ও গণহত্যার বিচারকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলেও তরুণদের চাওয়া ও গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছে। এই শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার গণহত্যা চলেছে তার বিচার, যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা, মূলত শেখ হাসিনা শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে, ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন। উনি প্রশাসন যন্ত্রকে ইনহেরেন্টলি বাকশাল করে তুলেছিলেন। কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খাইয়ে তাদেরকে পঙ্গু করে রাখা, নৈতিকভাবে, মানসিকভাবে এবং বুদ্ধিবৃত্তিকভাবে। হাজার হাজার মানুষের পদযাত্রা নিয়ে শেষ হয় তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন। ভুক্তভোগীদের একটাই দাবি, দ্রুত বাস্তবায়ন করতে হবে তিস্তা মহাপরিকল্পনা। মঙ্গলবার তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল 10:30টায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট প্রান্ত থেকে পদযাত্রা শুরু হয়। শেষ হয় রংপুরের কাউনিয়া বাজার এলাকায় গিয়ে। এতে লালমনিরহাট, রংপুর সহ উত্তরের 5 জেলার হাজার হাজার মানুষ অংশ নেয়। বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে শিশু, কিশোর, নারী ও পুরুষেরা অংশ নেন। জাগো বাহে তিস্তা বাঁচায়, তিস্তার পানির ন্যায্য হিস্সা চায় স্লোগানে গণপদযাত্রা এগিয়ে যায়। কর্মসূচির অংশ হিসেবে নদী পারাপার করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আন্দোলন চলবে। ভারতের কাছে পতিত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বারবার আমাদের পক্ষ থেকে অনেক অসম চুক্তি করা হয়েছে, কিন্তু তিস্তার মতো একটা ন্যায্য আদায় তারা করতে পারে নাই। এখন এই জনপদের লোক জেগে উঠেছে, তারা তাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছে। অবিলম্বে সেই দাবি মেনে নিয়ে তিস্তার ন্যায্য পানি আমাদেরকে দেওয়া হোক। যখন বন্যা হয় তখন পানি ছেড়ে দেওয়া হয়, এই আমাদের দীর্ঘদিনের এই সমস্যা। আমরা এখন রাজপথে নেমেছি, এই তিস্তা পাড়ের দুর্দশা ঘোষণা হোক, তার নদীর তীর রক্ষা করা হোক এবং এখানকার শিল্পাঞ্চল গড়ে তোলা হোক। যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিতে আমরা আমাদের দীর্ঘদিনের দাবি আদায় করব।
6 মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত কোনো বার্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, সরকারকে উপলব্ধি করতে হবে আবেগের বশবর্তী হয়ে তাদের সরকারে বসানো হয়নি। বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছি। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আজ 6 মাস পার হয়ে গেছে, এই মেসেজ তারা আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দিতে পারে। আমি সংস্কার করব, তারপরে আমি অন্য কিছু করব, তারপরে আবার আমি অন্য কিছু করব, এটার কোনো যুক্তিসঙ্গত কথা না। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি। নিজেদের আন্তর্জাতিক পাওনা নিজেদেরই বুঝে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। একটা ভালো প্রোগ্রাম করেছে জাগো ভাই তিস্তা নদীর পানি, এটা ফ্যাক্ট বেসিস যে আপনি ভাই আমার ন্যায্য পানি দরকার, আমি পানি পাইতেছি না, আপনি আমার বর্ডারে হলো সীমান্ত হত্যা করতেছেন, আমি ওইটার ন্যায্যতা পাচ্ছি না, বিচার পাচ্ছি না। এই জিনিসগুলো আমাদের নিউ ওয়ার্ল্ড স্টেজের যারা আছে, স্টেক হোল্ডার আছে, তাদের কাছে হলো নিয়ে আসতে হবে। স্বৈরাচারের দোসররা সংঘটিত হচ্ছে, তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে তিনি একথা বলেন। জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া 1400 অস্ত্র এবং 2.5 লাখ গুলি উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি। এছাড়া রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষায় সতর্কতা ও নজরদারি বাড়াতে নির্দেশ দেন বিশেষ সহকারী। ডিসি সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাধীনভাবে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে, সেহেতু আন্দোলনরত শিক্ষকদের দাবির ব্যাপারে সরকারের সহানুভূতি রয়েছে। আড়াই লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি, সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। স্বৈরাচার এবং তাদের দোষ জায়গায় সংঘটিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখবো যে কোর্ট কি বলেন। আর যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তারের প্রথম জানাজা রাজধানীর মোহাম্মদপুরের আল মার্কাজুল ইসলামে সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। মঙ্গলবার ভোররাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদোয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে আইসিইউ এর প্রয়োজন পড়ে। তবে ঢাকা মেডিকেলে আইসিইউ না পাওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সোমবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নাটোরের গুরুদাসপুরের মেয়ে মাসুমা আক্তার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে 2023 সাল থেকে এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন রুশ ও মার্কিন প্রতিনিধি দল। আজ রিয়াদে এই ইস্যুতে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কূটনীতিবিদ কেইথ কেলক। এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেন শান্তি আলোচনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্যারিসে প্রেসিডেন্সিয়াল প্যালেস এলএসি ভবনে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আহ্বান জানান ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পিছপা না হওয়ার।
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক এয়ারপোর্টে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত হয়েছে 18 জন। সোমবার বিকেলে মিনিয়াপোলিস থেকে 80 জন আরোহী নিয়ে টরন্টো আসছিল ডেল্টা এয়ারলাইন্সের 4819 বিমানটি। পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পুরোপুরি উল্টে যায় এটি। যদিও বিমানে থাকা সব যাত্রী, পাইলট ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে রানওয়েতে বিমানটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বন্ধ থাকে বিমানবন্দরটির সব কার্যক্রম। পরে বিকেল 5টার দিকে চালু হয় তা। ঘটনার কারণ জানতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে। বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে 31 জনের মৃত্যু হয়েছে, আহত আরও প্রায় 20 জন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা পাহাড়ি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ সময় বাসটি 3000 ফুট গভীর খাদে পড়ে যায়। আহত 4 শিশুসহ 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাহাড়ি পথটি অনেক আঁকাবাঁকা ছিল। বাসে কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এবার খেলার খবর। রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে উঠল বার্সেলোনা। রায়ো ভায়াকানোকে 1-0 গোলে হারিয়েছে তারা। অলিম্পিক স্টেডিয়ামে খেলার শুরু দুবাইয়ের ভারতের ক্যাম্প ছাড়লেন বোলিং কোচ মর্নে মর্কেল। মূলত দক্ষিণ আফ্রিকায় বাবা আলবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়েছেন তিনি। সোমবার দলের অনুশীলনে যোগ দেননি মর্কেল। বোলিং কোচের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছুটা ধাক্কা খেল ভারতীয় শিবির। দুবাইয়ের কন্ডিশন ভারতীয় পেস বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। বুমরা না থাকায় কিছুটা ব্যাকফুটে ভারত। অভিজ্ঞ মোহাম্মদ শামির সাথে তরুণ আরশদীপ সিং ও হর্ষিত রানাকে নিয়ে পেস অ্যাটাক সাজাতে হবে ভারতকে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।